একসময় অন্ধকারসুর নামের এক ভয়ঙ্কর রাক্ষস স্বর্গমর্ত্য পাতাল আক্রমণ করে। তার আতঙ্কে ত্রিলোক থরথর কাঁপছিল। দেবতাদের সাথে ইন্দ্রদেবকেও নিজের সিংহাসন ছেড়ে পালাতে হয়েছিল। একই রকম ভাবে পৃথিবীতেও অনেক রাজ্য ধ্বংস করে দিয়েছিল অন্ধকাসুর, অনেক মন্দিরও ভেঙে দিয়েছিল। তখন সব দেবতা ঋষিমুনি ভগবান শিবের কাছে যায় সাহায্য চাইতে। এরপর শুরু হয় ভগবান শিব আর অন্ধকাসুরের মধ্যে মহাযুদ্ধ। প্রচন্ড ভয়ঙ্কর ছিল এই যুদ্ধ। যাই হোক, সেই যুদ্ধে ভগবান শিব অন্ধকারসুরকে বধ করে দেন। সেই যুদ্ধের শেষে ভগবান শিবের কপাল থেকে এক বিন্দু ঘাম ঝরে পড়ে। এই ঘাম থেকেই শুরু হয় এক বিশাল অধ্যায়। এখন কি সেই গুরুত্বপূর্ণ অধ্যায় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমরা দেখি সাল 1980 একটা উল্কাপিণ্ড প্রচন্ড গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এবার সেটা একটা গ্রামের ক্ষেতের মধ্যে এসে পড়ে, কিন্তু কেন জানি না এই ঘটনার পর থেকে গ্রামের সব জানোয়ারগুলো কেমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে। কুকুরগুলো সমানে চিৎকার করতে শুরু করে। একটা কুকুর তো একটা বাড়ির সামনে সমানে চিৎকার করেই যাচ্ছিল। তখন রামুলু নামের একটা লোক বাড়ি থেকে বেরিয়ে এসে কুকুরটাকে তাড়িয়ে দেয়। এরপর ও গোয়ালে যায় নিজের গায়ের দুধ দুইতে। তখনই হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়। রামুলু হ্যারিকেন জ্বালিয়ে আবার গোয়ালের দিকে যাচ্ছিল, তখনই আচমকা অনেকগুলো কুকুর একসাথে চিৎকার করে ওঠে। রামুলু ভয় পেয়ে গিয়ে ভাবে কে জানে কি হলো। এবার ও যখন গায়ের কাছে যায় তখন গরুটাও কেমনই আচরণ করছিল, যেন কোনো কিছু দেখেও ভয় পেয়ে আছে। তখনই সেখানে খুব জোরে হাওয়া দিতে শুরু হয়, যাতে গোয়ালের চাল ভেঙে পড়ে যায়। এইসবের মধ্যে এক অদৃশ্য কালো শক্তি এগিয়ে গিয়ে রামুলুর উপর অ্যাটাক করে দেয়, আর রামুলু অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখি একজন দুধওয়ালা এসে রাস্তায় হর্ন বাজায়। হর্ন শুনে রামুলু উঠে পড়ল। এদিকে সেই দুধওয়ালা সবার থেকে দুধ কালেক্ট করছিল। তখন রামুলু তার বালতিতে করে দুধ নিয়ে আসে। মাপতে গিয়ে দুধওয়ালা দেখলো কাপে রয়েছে দুধের বদলে রক্ত। ও দেখলো রামুনুর বালতি রক্তে ভরা ছিল। রামুলুও তার বালতিতে রক্ত দেখে ভয় পেয়ে যায়। দুধওয়ালা সব দুধ ফেলে দিয়ে পালিয়ে যায়। রামুলুর হাত থেকেও বালতিটা পড়ে গিয়ে মাটিতে দুধ আর রক্ত মিক্স হয়ে গিয়ে গড়িয়ে পড়ে, আর একটা কুকুর সেটা চেটে চেটে খাচ্ছিল। এরপর আমরা দেখি একটা জিওলজি ডিপার্টমেন্টের কর্তারা সেই উল্কাপিণ্ড নিয়ে আলোচনা করছে। একজন সায়েন্টিস্ট তার হেডকে বলছিল যে এত বছর ধরে যে উল্কাপিণ্ডকে আমরা মনিটর করছিলাম, আজ ভোর 4টে নাগাদ সাম্ভালা নামের একটি গ্রামে সেটা পড়েছে। এবার আমাদের ওর স্যাম্পেল কালেক্ট করতে হবে। হেড বলল এই কাজে আমরা বিক্রমকেই পাঠাবো। বাকিরা বলল কিন্তু ও তো নাস্তিক, গ্রামের মানুষদের মধ্যে অনেক অন্ধবিশ্বাস থাকে, ও কি সব ম্যানেজ করতে পারবে? হেড বলল তাছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে একটা লোক একটা ঘটি নিয়ে প্রাতঃকর্ম করতে যাচ্ছিল। তখন ও দেখলো যে ক্ষেত পুরো জ্বলে গেছে, আর সেখানে পড়ে রয়েছে একটা পাথরের খণ্ড। তার মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তখনই একটা কাক এসে সেই পাথরটাতে বসলো। পাথরটা ছিল প্রচন্ড গরম, যাতে করে সেই কাক তখনই পুড়ে মারা যায়। এই সব লোকটা দেখলো, কৌতূহল হওয়ায় ও নিজেই সেই পাথরটার কাছে যায়। তখন ওর হাতের ঘটিতে থাকা জল ফুটতে শুরু করে। ঘটিটি প্রচন্ড গরম হয়ে যাওয়ায় হাত থেকে পড়ে যায়। এবার ভয় পেয়ে গিয়ে লোকটি পালায়। এরপর জিওলজি ডিপার্টমেন্ট থেকে ডক্টর বিক্রম এসে পৌঁছায় সাম্ভালাতে স্যাম্পেল কালেক্ট করতে। সেখানে ওকে কনস্টেবল হনুমান্তু পিক আপ করতে আসে। এবার একটা গরুর গাড়ির চালককেও বলল স্যারের লাগেজগুলোকে যেখানে উল্কাপিণ্ড পড়েছে সেখানে নিয়ে চলো, কিন্তু চালক ভয় পেয়ে যাব না বলে দিল। তাই অগত্যায় হনুমান্তু বিক্রমকে তার নিজের সাইকেলে চাপিয়ে নিয়ে যায়। হনুমান্তু বলল গ্রামের লোকেরা ওই পাথরকে খুবই ভয় পাচ্ছে। ওটা পড়ার পর থেকেই গ্রামে অনেক অশুভ কাজ শুরু হয়ে চলেছে। এদিকে বিক্রম ছিল নাস্তিক। ও বলল তুমি হাতে ধাগা আর তাবিজ বেঁধে রেখেছো, তাও এত ভয়? অন্যদিকে আমরা দেখি গ্রামের প্রধান স্বামীজির সাথে দেখা করতে আসে। স্বামীজি তখন যজ্ঞ করছে। তারপর সবাই মিলে গ্রামের কুলদেবীর মন্দিরে যায়, তার আশীর্বাদ নেয়। এরপর ওরা রামুলুর বাড়ি যায়। বলে তোমার গায়ে এখন কেমন আছে? রামুলু বলল ওই একই রকম, ভয় পেয়ে আছে, কিছু খাইও নি, এখন ওর থেকে দুধের বদলে রক্ত বেরোচ্ছে। এরপর স্বামীজি গাইটাকে ভালো করে দেখলো, তারপর বলল একে মেরে ফেলো। সবাই ভয় পেয়ে যায়, বলে হে ভগবান, এ তো গো হত্যা হয়ে যাবে, এটা তো মহাপাপ। স্বামীজি বলল তাও আমাদের এটা করতেই হবে। এবার স্বামীজি রামুলুকে সাদা সর্ষে দিয়ে বলল যে এটা নিয়ে গিয়ে গাইটাকে 3বার ঘোরো। রামুলু সেটা করে নিয়ে এসে মুঠি খুললে দেখলো সর্ষে কালো হয়ে গেছে। স্বামীজি বলল এই গায়ের মধ্যে শয়তান ভর করেছে, তাই একে মারতেই হবে।
এইসব কথা বলার ফাঁকে রামুলুর মা গাইটাকে খুলে দিয়ে বলে, যা তুই চলে যা, নইলে তোকে মরতে হবে। এরা যখন সেটা জানতে পারে তখন গ্রামের প্রধান তার লোক পাঠায় গাইটাকে খুঁজে নিয়ে তারপর মেরে ফেলতে বলে। ওরা চলে যাবার পর রামুলুর মা ওর মায়ের কাছে যায় আর ওর গামছাটা গলা থেকে নামায়। তখন আমরা দেখি ওর ঘাড়ে লাল রঙের একটা আশ্চর্য চিহ্ন ছিল, যার মধ্যে রয়েছে একটা বল যেটা সমানে ঘুরে যাচ্ছিল। তার মানে গোলমাল গাইটাতে নেই, এই রামুলুর মধ্যেই আছে, যার জন্য সর্ষে কালো হয়ে গিয়েছিল। ওদিকে বিক্রম ওর পিছনে নুপুরের আওয়াজ পাচ্ছিল, সেটা হনুমন্তকে জানালে ও বলল, স্যার কেন ভয় পাওয়াচ্ছেন? বিক্রম বলল, না আমি সত্যি শব্দ শুনতে পাচ্ছি। তখনই সেই জায়গায় হনুমন্তর পাশ দিয়ে ছুটে চলে যায় গাইটি। ভয় পেয়ে গিয়ে হনুমন্ত বিক্রমকে নিয়েই সাইকেল থেকে পড়ে যায়। বিক্রম দেখলো কিছু লোক গাইটাকে ধরতে যাচ্ছে। কেন সেটা জিজ্ঞেস করলে তারা বলল, স্বামীজি গাইটাকে মারতে অর্ডার দিয়েছেন, ওর মধ্যে কালো শক্তি ঢুকে গেছে। এসব শুনে বিক্রম বলল, এরা অন্ধবিশ্বাসের জন্য একটা গাইকে মারতে যাচ্ছে, আমি এটা কিছুতেই হতে দেব না। ও সাইকেলে করে সেই লোকগুলোকে ফলো করে, সামনে গিয়ে দেখে যে লোকগুলো গাইটাকে ধরে ফেলেছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন বিক্রম এসে একাই লড়াই করে লোকগুলোর সাথে, তারপর ওদের বেঁধে গাইটাকে সাথে নিয়ে স্বামীজির কাছে যায়। এদিকে স্বামীজি উল্কাপিণ্ডকে চেক করছিল যে ওতে কোনো কালো শক্তি নেই তো। স্বামীজি একটা চিহ্ন এঁকে ওর মাঝখানে একটা লেবু রেখে কিছু রিচুয়াল করছিল। এক সময় লেবু থেকে রক্ত বেরোতে শুরু হয় আর নারকোল থেকে আগুন বেরোতে থাকে। এসব দেখে সবাই তো মেনেই নেয় যে এই পাথরটা নিশ্চয়ই কোনো শ্রাপিত পাথর হবে। স্বামীজি ওই পাথরের চারধারে লাঠি গেঁথে লাল রঙের মন্ত্রপুত সুতো বেঁধে দেয়। তখনই সেখানে বিক্রম আসে। যে লোকগুলোকে বিক্রম বেঁধেছিল ওরা বালুর লোক ছিল, আর বালু গ্রামের প্রধানের ছেলে। ও যখন জানে যে বিক্রম বাইরের লোক হয়ে ওদের কাজে দখল দিচ্ছে, তখন রেগে গিয়ে ওকে মারতে যায়। কিন্তু হনুমন্ত এসে বলল, বিক্রম স্যার সেন্ট্রাল থেকে এসেছে পাথরের রিসার্চ করতে। বিক্রম বলে, উল্কাপিণ্ডের রেডিয়েশনের জন্য গাই দুধের বদলে রক্ত দিচ্ছে, এটা কোনো মানুষেরও হতে পারে, তখন কি তোমরা তাকেও মেরে ফেলবে? মন্দিরের পূজারী বলল, লেবু থেকেও তো রক্ত বের হয়েছে, নারকেল জ্বলে গেছে, এগুলো প্রমাণ করে যে পাথরটা শ্রাপিত। বিক্রম বলল, আমি শুধু বিজ্ঞানে বিশ্বাস করি, অন্ধবিশ্বাসে নয়। আমি এই পাথরের রিসার্চ করতে এসেছি, আমার কাজে কেউ বাধা দিলে আমি সেন্ট্রাল থেকে পুলিশ ডাকতে বাধ্য হব। ওর কথা শুনে গ্রামের লোকজনরা চলে যায়। বিক্রম স্বামীজির বানানো ঘেরা ভেঙে দেয় আর রিচুয়ালের চিহ্নগুলো পা দিয়ে সব মুছে দেয়। যাবার সময় বালো বিক্রমকে বলে যে আমি তোমাকে পরে দেখে নেব। বিক্রম সেখানেই নিজের থাকার জন্য একটা টেন্ট বানায় আর গাইটাকেও ওর কাছেই বেঁধে রাখে। এবার ও পাথর আর গাই দুটোরই রিসার্চ করছিল। গাইটার থেকে এখনো দুধের বদলে রক্তই বেরোচ্ছে। বিক্রম ডাক্তার দেখে গাইটাকে দেখালো। বিক্রম সেই পাথরের একটা টুকরোকে হাতুড়ি দিয়ে ভাঙছিল, তখনই পিছনে একজন মহিলা এসে দাঁড়ায়, বলে, পুরো গ্রাম এই পাথরের কাছে যেতেও ভয় পাচ্ছে আর আপনি ওটার উপর হাতুড়ি চালাচ্ছেন। বিক্রম বলল, তুমি কে? মেয়েটি বলল, আমি মন্দিরের পূজারীর মেয়ে দেবী। বিক্রম বলল, এটাতে ভয় পাওয়ার কি আছে? ওটা তো শুধুমাত্র একটা পাথর, আমি ভূতে বা ভগবানে বিশ্বাস করি না। মেয়েটি বলল, আপনারা বিনা দেখে এলিয়ান আছে সেটা মেনে নিচ্ছেন, সায়েন্সও সেটা মেনেছে, কিন্তু বিনা দেখে ভগবানকে মানতে নারাজ। আপনি সায়েন্সে ভরসা করেই এটা মেনেছেন, এমনি আমরা শাস্ত্রের উপর ভরসা করে বিশ্বাস করি যে ভগবান আছেন। দেবী চলে যায়। এদিকে আমরা দেখি যে রামুলু রাত্রে খাবার খাচ্ছিল। সবার খাবার সে একাই খেয়ে নিয়েও ওর পেট ভরল না, আর খাবার নেই জেনে ও রেগে গিয়ে থালামালা সব ছুঁড়ে ফেলে দিল। জলে মুখ ধুতে গিয়ে ও নিজের চেহারার বদলে সেই শয়তানের চেহারা দেখতে পায়। ভয় পেয়ে গিয়ে ও পড়ে যায়, ভাবে এটা কি ছিল। এদিকে হনুমন্ত বিক্রমকে ওর বাড়িতে নিয়ে আসে আর নিজের মেয়ের সাথে পরিচয় করায়, যার নাম হলো চিত্রা। হনুমন্ত বলে, চিত্রা অটিজম আছে, ও কারোর সাথে সেরকম কথা বলে না, নিজের মধ্যেই থাকে। এই চিন্তা নিয়েই ওর মা মারা যায়। বিক্রম দেখলো দেওয়ালে অনেকগুলো ড্রয়িং রয়েছে, বলল, এগুলো কে এঁকেছে? হনুমন্ত বলল, এগুলো চিত্রা এঁকেছে, ও একবার যেটাকে দেখে নাই হুবহু তার ছবি আঁকতে পারে। বিক্রম গিয়ে নিজের টেন্টে শুয়ে পড়ে। পরদিন সকালে ও টেন্টের বাইরে কারোর ছায়া দেখতে পায়। বিক্রম বাইরে এসে দেখে রামুলু তার নিজের গায়েকে খুলে নিয়ে যাচ্ছিল। বিক্রম আটকাতে গেলে রামুলু ওর উপর অ্যাটাক করে। দুজনের মধ্যে মারামারি হলে রামুলু বিক্রমের উপর ভারী পড়ছিল। রামুলু বিক্রমকে উঠিয়ে এমন ভাবে ছুঁড়ে মারলো যেন বিক্রম খুবই হালকা কোনো বস্তু। বিক্রম ভাবে এর গায়ে এত আসুরিক শক্তি এলো কিভাবে।
রামুলু বিক্রমের মুখ জলে ততক্ষণ ডুবিয়ে রাখে যতক্ষণ না ও মরে যায়। তখনই একটা আশ্চর্য ঘটনা হয়। উল্কাপিণ্ডের একটা টুকরো নিজে থেকেই মাটির নিচে চলে যায়। আর রামুলু কিছু একটা শুনতে পেল, যার আওয়াজ ও সহ্য করতে পারছিল না। তাই ও বিক্রমকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। এরপর দেবী এসে জিজ্ঞেস করলো কি হলো। বিক্রম বলল রামুলু এসেছিল, ও হঠাৎ আমার উপর অ্যাটাক করে। দেবী দেখলো যে পাথরটা মাটিতে ধসে গিয়েছিল, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। বিক্রমকে বললে বিক্রম কাছে এসে দেখলো মাটিতে একটা হোল হয়ে গেছে। একটা ছোট্ট পাথরের টুকরো সেখানে ফেলে দিয়ে তার আওয়াজ শুনলো। এরপর রাত্রে বিক্রম কিছু লোককে ডাকে আর ওই জায়গাটাকে খুঁড়তে বলে। লোকগুলো সেই মাটি খুঁড়তে গিয়ে দেখলো সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর ফলে তারাও ভয় পেয়ে পালিয়ে গেল। বাধ্য হয়ে বিক্রম একাই সেটা খুঁড়তে শুরু করলো। অন্যদিকে রামুলু বসে ড্রিঙ্ক করছিল। সেখানে কিছু লোক ওকে টিজ করে বলল, তুই একটা গাই ছাড়িয়ে আনতে পারলি না। এসব কথাই রামুলু ওদের উপর ভীষণ রেগে গিয়ে হামলা করে দেয়। ও লোকগুলোকে খেলনার মতো ছুঁড়ে ফেলে দিচ্ছিল। প্রত্যেকটা লোককে একদম শেষ করে দিল। তারপর একটা বাচ্চার আওয়াজ পেয়ে রামুলু তার কাছে যায়। বাচ্চাটির কাছে গিয়ে রামুলু তার দিকে শয়তানি দৃষ্টিতে দেখতে শুরু করে। এদিকে আড়াল থেকে সব দেখছিল কুন্তি কৃষ্ণন। বাচ্চাটির মা এলে রামুলু তাকেও মেরে ফেলে। সেই ফাঁকে কুন্তি কৃষ্ণন বাচ্চাটাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এদিকে বিক্রম মাটি খুঁড়তে গিয়ে জায়গাটা সম্পূর্ণ ধসে যায় আর বিক্রম নিচে এসে পড়ে, যেটা একটা গুহা ছিল। ওখানে একটা মশালও রাখা ছিল। বিক্রম সেটা জ্বালিয়ে নিয়ে অবাক হয়ে গুহাটাকে দেখছিল। সেখানে গুহার দেওয়ালে আশ্চর্য সব ড্রয়িং বানানো ছিল। ও একটা শিবলিঙ্গও দেখতে পেল গুহার মধ্যে। বিক্রম আরো এগিয়ে যায় সামনে কি আছে তা দেখার জন্য। মাকড়সার জাল সরিয়ে ও এমন কিছু একটা দেখতে পেল যাতে ওর হোশ উড়ে যায়। এখানেই কাট হয়ে যায় সিনটি। পরের সিনে আমরা দেখি যে রামুলু 6 জনকে মেরে ফেলেছিল। সেখানে পুলিশও চলে এসেছে। ওরা দেখে অবাক হয় যে এটা কি ধরনের রাক্ষস, এভাবে কেউ কাউকে মারতে পারে। সেই সময় ক্ষেতের দিক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে ওরা সেখানে গিয়ে দেখে যে বাচ্চার সাথে কুন্তি কৃষ্ণনও রয়েছে। ওর জ্ঞান ফিরলে বলে রামুলু কাল সবাইকে মেরে ফেলেছে। ওর ঘাড়ে কিছু একটা ঘুরছিল, হঠাৎ করে সেটা ফেটে বেরিয়ে যায় আর রামুলু পাগলের মতো মাথা ঠুকে ঠুকে মরে যায়। এসব দেখে গ্রামের লোক বিক্রমের উপরে ক্ষেপে যায়, বলে সেদিন গাইটাকে মেরে ফেললে এরকম অঘটন ঘটতো না। গ্রামের প্রধান এসআইকে ডেকে বলে গাইকে আমাদের দিয়ে ওই বিক্রমকে গ্রাম ছেড়ে চলে যেতে বলো। এবার এসআই যায় বিক্রমের সাথে কথা বলতে। এসআই বলল আপনার কি কাজ হয়ে গেছে? বিক্রম বলল হ্যাঁ। এসআই বলল তাহলে আজ রাতেই আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন। গ্রামের লোকেরা আপনার উপর ভীষণ ক্ষেপে আছে। বিক্রম বলল তার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। এরপর বিক্রম ওদের গুহায় নিয়ে যায়। তারপর সেটা দেখায় যা দেখেও চমকে গিয়েছিল। আমরা দেখি সেটা ছিল একটা গোটা কঙ্কাল। বিক্রম বলল আমি এই কঙ্কালের ইতিহাস জানতে চাই, তাই এটাকে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। এসআই আর হনুমন্ত কঙ্কালকে একটা বস্তায় ভরে নিয়ে যায়। অন্যদিকে কৃষ্ণন বাচ্চাটাকে নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন ও নিজের ক্রাশকে বালোর সাথে দেখে নেয় আর ও ভীষণ রেগে যায়। দেবী এসে বিক্রমকে বলে যে আপনি চলে যাচ্ছেন। বিক্রম বলল হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। অন্যদিকে রামুলুর মা গাইটার বাচ্চাটাকে রাখতে এসে ও বিক্রমকে অনেক আশীর্বাদ করলো গাইটাকে বাঁচানোর জন্য আর বলল আমার রামুলুর মৃতদেহকে দিয়ে দিতে বলো। বিক্রম বলল ঠিক আছে। এই বলে ও ফরেনসিক ল্যাবে যায়। ল্যাবের ডক্টর একটা আশ্চর্য কথা বলে যে রামুলুর মৃত্যু মাথায় চোট লাগার জন্য হয়নি, বরং সুষুম্না নাড়ি খুলে যাওয়ার জন্য হয়েছে। ডক্টর ওদের রামুলুর ঘাড়টা দেখায় আর বলে সুষুম্না নাড়ি মানে নার্ভ চ্যানেল। আমাদের বডিতে টোটাল 72টা নাড়ি থাকে, যার মধ্যে সুষুম্না নাড়ি সব থেকে ইম্পর্টেন্ট, কেন কি এটা স্পাইনকে ব্রেনের সাথে জুড়ে রেখেছে। যখন কোনো যোগী সমাধিতে যায় তখন সে এই নাড়ির উপর বেশি ফোকাস করে আর শরীর ত্যাগ করার সময় ওদের জীবন এখান দিয়েই বেরিয়ে যায়। রামুলুর মৃত্যু সেভাবেই হয়েছে, কিন্তু রামুলু তো কোনো যোগী ছিল না। অন্যদিকে আমরা দেখি এবার কুন্তি কৃষ্ণন সেই কালো শক্তির কবজায় রয়েছে। ওর ঘাড়েও রামুলুর মতো চিহ্ন রয়েছে। এদিকে বিক্রম ফিরে এসে দেখলো যে ওর টেন্ট কেউ জ্বালিয়ে দিয়েছে। সমস্ত তথ্য প্রমাণ সব জ্বলে গেছে। ওখানে বিক্রম বালুর চেন দেখতে পেল। বিক্রম রেগে গিয়ে প্রধানের কাছে যায়, বলে বালু আমাকে মারার চেষ্টা করেছে, সব জ্বালিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম আজ চলে যাব, কিন্তু আর যাব না। এর শেষ দেখে তবেই আমি যাব। এবার দেবী এসে বিক্রমকে কুন্তি কৃষ্ণনকে দেখাতে নিয়ে যায়। কৃষ্ণন কাঠ কাটছিল, ওর ঘাড়ে ছিল সেই চিহ্ন।
বিক্রম পুলিশ আর ডাক্তারকে নিয়ে কুন্তি কৃষ্ণনের বাড়ির বাইরে অপেক্ষা করছিল। ওদের প্ল্যান ছিল কৃষ্ণনকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে যাবে। হনুমন্ত দরজা নক করে কুন্তি কৃষ্ণনকে বলল যে আমার কিছু কাঠ চাই জ্বালানোর জন্য। কৃষ্ণন কাঠ দিতে গেলে ওর শরীরে ইঞ্জেকশন পুশ করা হলো। তারপর গাড়িতে করে ওকে ল্যাবে নিয়ে যায়। অন্যদিকে কৃষ্ণনের সেই ক্রাশ বাথরুমে কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সেখানে এলো বালু। বালু কার আওয়াজ সেটা দেখার জন্য বাইরে বেরোলে কেউ ওকে অ্যাটাক করে। তারপর বাথরুমে ঢুকে গিয়ে মেয়েটিকে টেনে নিয়ে যায়। আমরা দেখি লোকটা হলো কুন্তি কৃষ্ণন, কিন্তু ওকে তো ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, বালু দৌড়ে গিয়ে হনুমন্ত আর বিক্রমকে খবর দেয়। মেয়েটির খোঁজে ওরা সবাই বেরিয়ে পড়ে। শেষমেশ ওরা ক্ষেতের মধ্যে এসে পৌঁছায় আর দেখে কৃষ্ণন একটা বিরাট পাথর তুলে মেয়েটিকে মারতে রেডি হয়েছে। বিক্রম ওকে থামতে বললেও ও থামলো না। পাথরটি সোজা মেয়েটির মুখে ফেলে দিয়ে মুখটি থেতলে দিল। বিক্রম একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল, যাতে করে কৃষ্ণন একটু ভয় পায়। কিন্তু কেন জানি না আগুন দেখে কৃষ্ণনের আনন্দ হলো। ওর ঘাড়ে যে লাল চিহ্নটি ছিল তার মধ্যেকার বলটি ঘুরতে ঘুরতে ফুটে বেরিয়ে গেল, আর কৃষ্ণন নাচতে নাচতে সেই জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ঢুকে গেল। সবার চোখের সামনে কৃষ্ণন পুড়ে ছাই হয়ে গেল। বিক্রম ওর কাছে গিয়ে দেখলো কৃষ্ণনের শরীর থেকে আগুনের গোলার রূপে কিছু একটা বেরোলো। ওদিকে হ্যারিকেনের আগুনটাও দপ করে জ্বলে উঠলো। ভয় পেয়ে গিয়ে এসআই হ্যারিকেনটা ফেলে দিল। বিক্রম দেখে কালো একটা ধোঁয়া সে কাঁচের ভিতর গিয়ে ঢুকলো, যার চোখ লাল হয়ে রয়েছে। বিক্রম তো অবাক হয়ে দেখছিল, ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এবার কৃষ্ণনের বডির পোস্টমর্টম করা হয়। ডক্টর বলে এও রামুলুর মতোই সুশোভনা নারীর জন্য মরেছে। বিক্রমের হেড এবার ওকে গ্রামে ফিরে যেতে বারণ করে, কিন্তু বিক্রমকে তো এই রহস্যের গভীরে যেতেই হবে। ও জানতে চায় যে হচ্ছেটা কি। ও বলল যে আজ আমিও স্বীকার করছি যে সায়েন্সের উপরেও কিছু আছে। বিক্রম গ্রামে এলে দেবী ওর কাছে আসে। বিক্রম দেবীর কাছে কনভিন্স করে যে তোমরা যে সমস্ত কথাগুলো বলো বা বিশ্বাস করো তার মধ্যে কিছু তো আছে। আমি সেই বিষয়টা জানতে চাই, কিন্তু বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করব। দেবী বলল সেখান থেকেই করো যেখান থেকে সবকিছু শুরু হয়েছে। এবার বিক্রম দেবীকে নিয়ে গুহার ভিতরে যায়, যেখানে দেওয়ালে সেই চিহ্নগুলো ছিল। হ্যারিকেন নিয়ে ভালো করে দেখছিল বিক্রম। তখনই দেওয়ালে কিছু সিক্রেট সিম্বল চকমক করে উঠলো, যেটা দেখে বিক্রম ভাবলো এই নকশাটা তো আমি হনুমন্তর ঘরে দেখেছি, চিত্রা এঁকেছে। এরপর ও সোজা চিত্রার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এই নকশাটা তুমি কোথায় দেখেছো। চিত্রা বলল কুলদেবীর মন্দিরে। চিত্রা ওদের মন্দিরে নিয়ে যায়। কুলদেবীর মূর্তির কাছে ঠিক উপরে সেই সেম নকশাটা আঁকা ছিল, কিন্তু তখন সেটা গ্লো করছিল না। অমনি বিক্রম একটা মশাল নিয়ে সেই নকশাটার কাছে তুলে ধরলো। তখনই দেখলো সেখানে একটা কিছু লেখা রয়েছে, কিন্তু সেটা উল্টো লেখা ছিল। বিক্রম নিচের দিকে তাকালে জলের মধ্যে লেখাটার রিফ্লেকশন দেখা যায়, আর লেখাটা সোজা হয়ে স্পষ্ট হয়ে ওঠে। এখানে গ্রামের সম্পূর্ণ কাহিনীটি লেখা ছিল, যার আরম্ভ হয়েছিল ভোলেনাথ আর অন্ধকাসুরের যুদ্ধ দিয়ে, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। অন্ধকাসুরকে বধ করার পর ভোলেনাথের মাথা থেকে যে এক বিন্দু ঘাম পৃথিবীতে পড়েছিল তার থেকে একটা আনন্যাচারাল লাইফ ফর্ম করে। এই জীবের খিদে কোনোদিন শেষ হচ্ছিল না। ও পাহাড় পর্বত সব খেয়ে ফেলছিল। সময়ের সাথে সাথে ওর আকার আর খিদে বাড়তে থাকে। একসময় পুরো ব্রহ্মাণ্ডকে ও গিলে নিতে চাইছিল। তখন সব দেবতা ব্রহ্মার কাছে যায়। সেখানে ব্রহ্মা সব দেবতাদের নির্দেশ দেন যে সবাই যেন ওই জীবকে ঘিরে ফেলে আর নিজের নিজের পজিশন তৈরি করে, নিজেদের এনার্জিকে একটা বিন্দুতে কেন্দ্রিত করে। ওনারা এটা করলে একটা প্যাটার্ন তৈরি হবে, যাকে বাস্তুশাস্ত্র বলা হবে। তারপর পৃথিবীতে যা যা তৈরি হবে সেটাকে এই বাস্তুর উপর নির্ভর করেই বানাতে হবে। আর ওই জীব থাকবে সেই বাস্তুর কেন্দ্রের মধ্যে বন্দী হয়ে, যাকে বাস্তু রামা বলা হয়। কিন্তু এখানে গন্ডগোলটা হয়েছিল অন্য জায়গায়। যুদ্ধের সময় ভগবান শিবের মতো অন্ধকাসুরের কপাল থেকেও এক বিন্দু ঘাম পৃথিবীতে পড়েছিল, যার থেকে এক প্যারাসিটিক ইবল পাওয়ারের জন্ম হয়, অরিশদ বরগাসি। এমন একটা ইবল এন্টিটি যা নেগেটিভ ইমোশনের উপর ফিট হয়। মানুষের ভিতরে ঢুকে ও মানুষের লস্ট, অ্যাঙ্গার, গ্রিড, জেলাসির মতো নেগেটিভ ইমোশনকে অনেক গুণ বাড়িয়ে দেয়, যাতে সেই মানুষের শরীর নানান রকম ভুল কাজ করে, আর শেষে এটা সুশোভনা নারীর মধ্যে দিয়ে বেরিয়ে আসে, যাতে সেই মানুষটা মরে যায়। এইভাবে সে এক জীবের মধ্যে থেকে অন্য জীবে ট্রান্সফার হয়।
আর ঠিক এইভাবেই সেই জীব মৃত্যুর তাণ্ডব শুরু করে দিয়েছিল। অনেক গ্রামকে শেষ করে দিয়ে সেই জীব এই গ্রামে আসে আর এখানে এক যোগিনীর শরীরে প্রবেশ করে। কিন্তু এখানেই ও ফেঁসে যায়, কারণ এই যোগিনী কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়াকে বশ করে নিয়েছিল। এর উপর ওই জীবের কোনো ইফেক্টই হচ্ছিল না। ওই কালো শক্তি এই যোগিনীর সুষুম্না নাড়ির মাধ্যমেও বেরোতে পারছিল না, কারণ শরীরের পঞ্চমহাভূতকে ওই যোগিনী আয়ত্তে করে নিয়েছিল। কিন্তু যোগিনী সেটা জানতো না যে ওর শরীরে কোনো ইভিল এন্টিটি রয়েছে। তার গুরুদেব সবটা জানতে পারে আর সবাইকে বলে যে একটা বড় বিপদ আমাদের গ্রামের থেকে সরে গেছে। কিন্তু গ্রামের লোকেরা ভাবে যে কতদিন, কারণ যোগিনীর মৃত্যু হলে তারপর তো সেই কালো শক্তি বেরিয়ে যাবে। তখন যোগিনীর কথা মতো মাটির নিচে একটা গর্ভগৃহ তৈরি করা হয়। মাটির নিচে যাবার আগে ও সবাইকে শান্তিতে থাকতে বলে আর সেই গ্রামের নাম দেয় সম্ভালা, অর্থাৎ শান্তির স্থল। এবার সেই যোগিনী গর্ভগৃহে গিয়ে ভগবান শিবের সমাধিতে বসে যায়। তখন থেকেই এই যোগিনীকে গ্রামের কুলদেবী রূপে পুজো করা হয়। এইসব জেনে গিয়ে বিক্রম যখন বাইরে বেরিয়ে আসে, তাকে গ্রামের লোকজন লাঠি ডান্ডা নিয়ে ওর দিকে মারতে তেড়ে আসছে, কারণ একজন নাস্তিক হয়ে ও গ্রামের মন্দিরে ঢুকেছে। বিক্রম হাত জোড় করে সবার কাছে ক্ষমা চায়, তবে গিয়ে ওরা শান্ত হয়। বিক্রম বলে, আমি বুঝেছি যে আপনাদের সমস্ত ধারণা, বিশ্বাস, শাস্ত্র সবকিছুই কুসংস্কার নয়। কিছু জিনিস আছে যা সায়েন্সে বিশ্লেষণ করা যায় না। আমি সেই সমস্ত কিছুই এই গ্রামের ইতিহাস জানতেই ভিতরে গিয়েছিলাম। আপনাদের বিশ্বাস না হয় তো গ্রামের পূজারীর মেয়ে দেবীকে জিজ্ঞেস করুন। পূজারীর মেয়ে দেবীকে নিয়ে এলে আমরা দেখি এই দেবী তো সেই দেবী নয় যাকে আমরা এতক্ষণ দেখছিলাম। বিক্রমও সেই একই কথা বলে যে এ কে, এ তো দেবী নয়। এবার স্বামীজি এসে বলে যে সেই দেবী আসলে আমাদের কুলদেবী ছিলেন, যিনি তোমাকে দেখা দিয়েছেন। আমরা দেখি ইনি সেই যোগিনী যিনি গর্ভগৃহে সমাধিস্থ হয়েছিলেন, যিনি এই গ্রামের রক্ষাকর্ত্রী। স্বামীজি বলে যে ওই উল্কাপিণ্ড যেখানে পড়েছিল সেখানেই ছিল যোগিনীর গর্ভগৃহ। তাতে মাটি ফেটে যায় আর সেই কালো শক্তি যা এতদিন ধরে ভিতরে আটকে ছিল সেটা বেরিয়ে আসে। সাথে যোগিনীর স্পিরিটও বেরিয়ে এসেছিল, যাকে বিক্রম দেখতে পেয়েছিল। স্বামীজি বলে যে সেই কালো শক্তি যার উপর ভর করে তার ঘাড়ে একটা লাল চিহ্ন দেখা যায়। সবাই নিজের ঘাড় চেক করতে শুরু করে। স্বামীজি বলল সেই লোককে খুঁজে মাটিতে জ্যান্ত কবর দিতে হবে, তবে গিয়েই সব সমস্যা দূর হবে। কিন্তু বিক্রমের এই সমাধান ঠিক লাগলো না। কাঞ্চনা মালা। কাঞ্চনার সোনার জিনিসের উপর ভীষণ লোভ ছিল। কাঞ্চনা দুজন মেয়ের সাথে কাজ করছিল, সেখানে একজনের হাতের সোনার আংটি ওর ভীষণ পছন্দ হয় আর লোভ অ্যাক্টিভেট হয়, আর ওই কালো শক্তি সেই লোভকে 1000 গুণ বাড়িয়ে দেয়। তাতে করে কাঞ্চনা সেই মেয়েটির আঙ্গুল কেটে সেই আংটি নিজের হাতে পরে নেয়, তারপর কুয়োর দিকে এগিয়ে যায়। এবার একটি মেয়ে দেখে যে কাঞ্চনা হাসতে হাসতে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিল। ও দৌড়ে বালকে গিয়ে সেটা খবর দেয়। সবাই এসে কাঞ্চনাকে তুলে দেখে যে ও মৃত। এবার ওই মহিলা নিজের ঘরে যায়, যেখানে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল, কারণ ওর বাচ্চা হচ্ছিল না। এবার এসে ও ওর স্বামীকে অন্য একজনের সাথে দেখে ভীষণ রেগে যায়, কারণ সেও নেগেটিভ এন্টিটির কবজায় ছিল। মেয়েটি ওর হাজবেন্ড, তার দ্বিতীয় স্ত্রী, সাথে বাচ্চা সবাইকে মেরে নিজেও মরে যায়। সেখানে একটা কুকুর ছিল। এবার এন্টিটি তাকে বশ করে। কুকুরটা অনেক কুকুরকে মেরে তাদের খাবারগুলো খাচ্ছিল। তখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল পেহেলবান মল্লেশ। কুকুরটা ওকে দেখে ওর দিকে তেড়ে আসে। মল্লেশ সরে গেলে কুকুরটা একটা গাছের ধারালো ডালে গিয়ে গেঁথে যায় আর মরে যায়। এবার সামনে থাকা মল্লেশের উপরে এন্টিটি ভর করে। মল্লেশ ওর বাড়ি এসে তার স্ত্রী এবং মেয়ের উপর অত্যাচার শুরু করে। ওর স্ত্রী মল্লেশের ঘাড়ে সেই চিহ্ন দেখতে পেয়ে সেটা সবাইকে জানিয়ে দেয়। গ্রামবাসীরা ওকে ঘিরে ধরলেও মল্লেশকে থামানো যাচ্ছিল না। বিক্রম তখন একটা সামনে ঘন্টা দেখতে পেয়ে সেটা দিয়ে আঘাত করলে তবেই ওকে কাবু করা যায়। মল্লেশকে বেঁধে ফেলে রাখা হয়। স্বামীজি বলে একে জ্যান্ত কবর দিতে হবে। সেটা বিক্রমের পছন্দ হয় না। বিক্রম আবার রাত্রেবেলা ওকে ছাড়াতে যায়। হনুমান তো ওকে বারণ করলেও বিক্রম শোনে না, তাই সেও বিক্রমের সাথেই যায়। এদিকে মল্লেশের জ্ঞান ফিরে এলে ও রশি কাটতে শুরু করে। বিক্রম এসে দেখে যে মল্লেশ পালিয়েছে। ওরা খুঁজতে গেলে হনুমান তো মল্লেশকে দেখতে পায়। ও বিক্রমকে ডাকতে যাবে, কিন্তু বিক্রম ততক্ষণে অনেক দূরে চলে গেছে। পিছন ফিরে হনুমন্তু দেখলো মল্লেশ ওর সামনে চলে এসেছে। এরপর বিক্রম এসে দেখে যে হনুমন্তুকে মল্লেশ মেরে দিয়েছে। কিছুক্ষণ পর মল্লেশের ঘাড় থেকে সেই কালো শক্তিটা বেরিয়ে আসে আর মল্লেশও মরে যায়। ওদিকে হনুমন্তু মারা যাবার পর থেকে চিত্রা বিক্রমের কাছেই ছিল। একদিন চিত্রার চুল শুকোতে গিয়ে বিক্রম দেখলো চিত্রার ঘাড়ে রয়েছে সেই চিহ্ন। আসলে মল্লেশ হনুমন্তুর ঘরের সামনে সেদিনে মরেছিল, তাই এন্টিটি এখন চিত্রার শরীরে ঢুকেছে।
বিক্রম ভাবলো এবার গ্রামবাসী তো চিত্রাকেও মেরে ফেলবে, তাই রাতের অন্ধকারে চিত্রাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল বিক্রম। কিন্তু একটা লোক সেটা দেখে ফেলে আর প্রধানকে গিয়ে বলে দেয়। বালো ওর লোকজনদের নিয়ে এসে বিক্রমকে মেরে আধমরা করে ফেলে রাখে আর চিত্রাকে ওদের সাথে নিয়ে যায়। এবারে স্বামীজি চিত্রাকে জ্যান্ত কবর দেবার আগে কিছু রিচুয়াল করছিল। ওদিকে বিক্রমের জ্ঞান ফিরে আসে। ও চিত্রাকে ছাড়াতে যায়, কিন্তু 4-5 জন লোক ওকে জাপটে ধরে ফেলে। ওদিকে স্বামীজি চিত্রার আরতি করার জন্য ঘন্টা বাজাচ্ছিল। তখনই চিত্রার মধ্যে থাকা এন্টিটি ছটফট করতে থাকে। বিক্রম সেটা নোটিশ করলো। বিক্রমের মনে পড়লো মল্লেশকে যখন ঘন্টা দিয়ে মাথায় আঘাত করা হয় তখন ও কাবু হয়ে গিয়েছিল। রামুলু যখন ওকে জলে চুবিয়ে রেখেছিল তখন সেখানে বেঁধে রাখা অনেকগুলো ঘন্টা আচমকা বেজে উঠেছিল, তাই রামুলু সেদিন পালিয়েছিল। তার মানে এই ইভল এন্টিটির দুর্বলতা হচ্ছে ঘন্টার আওয়াজ। সামনে বেঁধে রাখা কতগুলো ঘন্টা খুলে নিয়ে এসে বিক্রম সেটাকে জোরে জোরে বাজাতে শুরু করে। বুঝতে পেরে স্বামীজিও শঙ্খ বাজায় আর গ্রামবাসীরা ভগবানের নাম নেয়। তখন সেই এন্টিটি চিত্রার শরীরকে ছেড়ে বেরিয়ে যায় আর ধ্বংস হয়ে যায়। তবে গিয়েই সবকিছু ঠিক হয়। গাইটাও এখন ঠিক হয়ে গেছে, ও দুধ দিচ্ছিল। তখন প্রধান এসে বিক্রমের কাছে ক্ষমা চায়। এবার বিক্রম চিত্রাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। যাবার সময় আবার কুলদেবী বিক্রমকে দেখা দিয়ে আশীর্বাদ দেন এবং কাহিনীটিকেও এখানেই শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জানাবেন। ধন্যবাদ।